বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই হামলায় অন্তত ২০ জন উচ্চপদস্থ ইরানি সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহতের ঘটনাকে কেন্দ্র করে আঘাত পাল্টা আঘাতে রক্ত ঝরছে দুই দেশেই। এদিকে ইসরায়েলি হামলার অন্যতম লক্ষ্যবস্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও হতে পারেন বলে জানিয়েছেন ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা। রোববার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান ওই ইসরায়েলি সামরিক কর্মকর্তা। প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পরিচয় প্রকাশ না করার শর্তে ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের এক সেনা কর্মকর্তা বলেন যে তালিকার প্রতি লক্ষ্য নির্ধারণ করে হামলা চালানো হয়েছে আয়াতুল্লাহ খামেনি এর বাইরে নন। তার এমন মন্তব্যে শুধু ইরানি শীর্ষ সামরিক ও বৈজ্ঞানিক কর্মকর্তাই নয়, বরং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ব্যাপারে ইসরায়েল পরিকল্পনার তথ্য প্রাথমিকভাবে নিশ্চিত হয়। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বড় লক্ষ্য নিয়েই ইরানে শুক্রবার হামলা শুরু করেছে। তার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে ইরানের শাসন ব্যবস্থা বদলে ফেলা। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ইরানে ইসরায়েলের আকস্মিক আক্রমণের একটি স্পষ্ট লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যাপকভাবে ব্যাহত করা এবং দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা। কিন্তু ইরানে ইসরায়েলের আক্রমণের পরিধি ও হামলার লক্ষ্যবস্তু এবং ইসরায়েলি রাজনীতিবিদদের ভাষ্য যেটির বার্তা দিচ্ছে তা হল ইসরায়েলের দীর্ঘদিনের লক্ষ্য ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা। তার মানে ইরানের আরও অনেক নেতাকে তেল আবিব নিশানা বানাতে পারে। ইসরায়েলের হিসাব হয়তো বলছে এই হামলা ও হত্যাকাণ্ডগুলো ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে টলিয়ে দেবে এবং তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান পথ করে দেবে। অন্তত এমনটাই আশা নেতানিয়াহুর। কিন্তু বিশেষজ্ঞরা একে বড়সড় জুয়াই মনে করছেন, কারণ লক্ষ্য হলো ইরান ও তার মিত্রদের মধ্যে দেশটির বিশ্বাসযোগ্যতা হ্রাস করা, যা ইরানি নেতৃত্বকে অস্থিতিশীল করতে পারে। ওয়াশিংটন ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে ঊর্ধ্বতন কর্মকর্তা মাইকেল সিং বলেছেন, ইসরায়েলের এমন পদক্ষেপের একটি কারণ হলো তারা ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন দেখতে আশা করছে। এদিকে ইরানের হামলার পরে নেতানিয়াহু একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিওতে তিনি ইরানের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানান। তিনি বলেছেন, ইরানের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি পদক্ষেপ লেবাননের নতুন সরকার হয়েছে এবং সিরিয়াতেও আসাদ শাসনের পতন ঘটেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, এখন ইরানের জনগণেরও সুযোগ আছে। আমি বিশ্বাস করি আপনাদের বিজয়ের দিন সন্নিকটে এবং যখন এটি ঘটবে তখন আমাদের দুই প্রাচীন জনগণের মধ্যে মহান বন্ধুত্ব আবারও বিকশিত হবে। বিবিসি তাদের প্রতিবেদনে বলছে, বহুদিন থেকেই ইরানের জনগণের অনেকেই তাদের অর্থনীতির অবস্থা, সীমিত বাকস্বাধীনতা, নারী অধিকার ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে অসন্তুষ্ট। এমন পরিস্থিতিতে ইসরায়েলের এই হামলা ইরানের নেতৃত্বের জন্য সত্যিকারের হুমকি হয়ে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানে ইসরায়েলের নজিরবিহীন হামলা এমন এক চেইন রিঅ্যাকশনে শুরু করে দেবে যার চূড়ান্ত পরিণতি দাঁড়াবে তুমুল অস্থিরতা ও অশান্তি, যা ইসলামী প্রজাতন্ত্রটির পতন ঘটাবে। অনেক বিশ্লেষক মনে করছেন, ইসরায়েল হয়তো চাইছে বিক্ষোভ গণ অভ্যুত্থানের পর তেহরানের শাসন ব্যবস্থায় মিত্র কাউকে বসাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে হবে সেই মিত্র যে এই দায়িত্ব কাঁধে তুলে নেবে? এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে ইরানের নীতি পুলিশের হাতে মাশা আমিনির মৃত্যু ঘিরে দেশটিতে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ দেখা দিয়েছিল। তবে সেই সময় সেই বিক্ষোভ সামলে নেয় ইরান সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। ১৪ জুন দিবাগত রাতে ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী শাহরান এলাকায় বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল বিশাল জ্বালানি ডিপো এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক কমান্ডো স্ট্রাকচারকে দুর্বল করে ফেলা। এই হামলার পর স্বল্প সময়ের মধ্যে পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। ১৫ জুন মধ্যরাতে ইসরায়েলের হাইফা, তেল আবিব এবং জেরুজালেমের উপর একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC দাবি করেছে তারা প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, যেগুলো সরাসরি ইসরায়েলের সামরিক স্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে আঘাত এনেছে।
তেল আবিবের বাতিয়াম শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে 10 বছরের শিশুসহ একাধিক মৃত্যু হয়েছে বলে দাবি ইসরায়েলের। আহতের সংখ্যা ছাড়িয়েছে শতকের ঘর। উত্তরের তামরা শহরেও ক্ষেপণাস্ত্র আঘাতে প্রাণ হারান কমপক্ষে 5 জন, যাদের মধ্যে একটি পরিবারে 3 জন সদস্য রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। বিস্ফোরণে জেরুজালেম, হাইফা ও গ্যালিলির আকাশ জুড়ে ধোঁয়া ও আগুনের দৃশ্য দেখা গেছে। গ্যালিলির একটি ভবনে বিস্ফোরণে আহত হন অন্তত 14 জন। হামলার সময় অনেক এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধার কাজ চালাচ্ছে ইসরায়েলের জরুরি সেবা ব্যবস্থা মেগান ডেভিড অ্যাডম MDA। ইসরায়েলি হামলায় গত 2 দিনে অন্তত 80 জন নিহত এবং শিশুসহ প্রায় 800 জন আহত হয়েছে বলে দাবি ইরানের। সরকারি হাসপাতাল ও জরুরি সেবা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় এবং চিকিৎসা সেবা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে। ইরানের দক্ষিণের বুশেহর, ইস্পাহান, কোম ও ইয়াজদের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় দেশের নেতৃত্ব একে অপরকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এক টেলিভিশনে ভাষণে বলেন, ইসরায়েল আগুন নিয়ে খেলছে, প্রতিটি হামলার জবাব কঠোরভাবে দেয়া হবে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা আমাদের নাগরিকদের রক্ষা করতে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। আমাদের প্রতিরক্ষা বাহিনী যুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত। এই উত্তেজনার মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমেও যুদ্ধংদেহী বার্তা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ বলেন, তেহরান জ্বলছে। জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে তেল আবিব জ্বলছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিল ইসরায়েল, কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। 15 জুন এ তথ্য জানায় ইসরায়েলি গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গত 2 দিন ধরে ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে, কিন্তু ওয়াশিংটন বর্তমানে এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন না। ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা এক্সিওস। এক্সিওসকে 2 ইসরায়েলি কর্মকর্তা জানায়, গত 48 ঘন্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে আক্রমণে যোগ দিতে অনুরোধ জানায় তেল আবিব। একজন মার্কিন কর্মকর্তা ইসরায়েলের অনুরোধ নিশ্চিত করেছেন এবং বলেছেন যে ট্রাম্প প্রশাসন বর্তমানে সংঘাতে যোগ দেওয়ার কথা ভাবছে না। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল মূলত ইরানের ভূগর্ভস্থ ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ধ্বংস করার জন্য আমেরিকার সহায়তা চেয়েছে, যা ইসরায়েলের একক সামরিক ক্ষমতার মধ্যে নেই বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, ইরানের হামলার ফলে যাই ঘটুক না কেন তা রোধ করা যাবে না। তবে ইরান যদি রাজি থাকে, এই সংঘাতের একটি সফল শান্তিপূর্ণ সমাধানের জন্য আমাদের আলোচনা করার ক্ষমতা রয়েছে। ইরানের শান্তি অর্জনের দ্রুততম উপায় হলো তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করা। তবে ইসরায়েলের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক্সিওস জানিয়েছে, ট্রাম্প সম্প্রতি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য যদি এ ধরনের পদক্ষেপ প্রয়োজন হয়, তবে যুক্তরাষ্ট্র ফোর্ডো সাইটে হামলার কথা বিবেচনা করবে। যদিও ট্রাম্প ইরানের উপর কোনো মার্কিন হামলার কথা বিবেচনা করছেন এমন দাবি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে হোয়াইট হাউস। ট্রাম্প বলেছেন, এখন আক্রমণ চালানোর সময় নয়। এদিকে ইরান ও ইসরায়েলের পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। 14 জুন কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও RAF জেট পাঠানো হচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে গত 3 দিন ধরে চলা পাল্টাপাল্টি হামলায় 2 দেশই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাত থেকে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে ইরান যে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে সেটিকে বলা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 3। ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম, হাইফার মতো বড় শহর ছাড়াও উপকূলীয় শহর বাতিয়াম বা সীমান্তবর্তী শহর তামরাতেও বড় ধরনের হামলা চালানো হয়েছে এই দফায়। ইরানের হামলায় মধ্য ও উত্তর ইসরায়েলে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ। মধ্য ইসরায়েলে একটি এলাকায় অন্তত 4 জন নিহত ও 99 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর হাইফাতে একটি বেসামরিক অঞ্চলে একটি হামলায় অন্তত 5 জন মারা গেছেন বলে জানা যাচ্ছে। তেল আভিভেও মিসাইল হামলায় এক নারী মারা গেছেন এবং অন্তত 24 জন আহত হয়েছেন। হতাহতের ঘটনা ছাড়াও ইরানের মিসাইল ও ড্রোন হামলায় এসব অঞ্চলে মানুষের ঘরবাড়ি সহ বহু বেসামরিক ভবন ও স্থাপনা বিধ্বস্ত হয়েছে। আর বেসামরিক স্থাপনা ছাড়াও হাইফার একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানের ভেতরেও হতাহতের ঘটনা ঘটেছে ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবারের হামলায় ইরানের নাতানজ শহরে অবস্থিত পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে উঠে এসেছে স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও ভিডিওতে। সেসব ছবি ও ভিডিওতে দেখা যায় যে ওই স্থাপনার অন্তত 5টি ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তেহরানের বেশ কিছু এলাকায় বেসামরিক স্থাপনাও বিধ্বস্ত হয়েছে শুক্রবারের হামলায়। ইসরায়েলের চালানো শনিবার রাত ও রবিবার ভোরের হামলায় ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্র ও কয়েকটি তেলের ডিপোতে হামলা করা হয়েছে। তেহরানের শাহরান তেলের ডিপো ও দক্ষিণ ইরানের 2টি গ্যাস ফিল্ডে হামলা চালানো হয় শনিবার ভোর রাতে। এছাড়া তেহরানের একটি পরমাণু কেন্দ্রেও হামলা করার দাবি করেছে IDF। গত কয়েকদিন ধরে চলা ইসরায়েলি হামলায় ইরানে কতজন মারা গেছে তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। ইরানের কর্তৃপক্ষ এখন পর্যন্ত হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে শনিবার জাতিসংঘে ইরানের দূত বলেছিলেন যে ইসরায়েলের শুক্রবারের হামলায় ইরানে 78 জন মারা গেছেন। আর রবিবার সকালে ইরানের দক্ষিণ পশ্চিমের প্রদেশ ইস্ট আজারবাইজানের গভর্নর 30 জন সেনা সদস্য সহ মোট 31 জনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেন। তবে বিবিসির পক্ষ থেকে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাত নতুন মাত্রা লাভ করেছে, যা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। তেহরান ইসরায়েলের আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত, এমনটাই জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব। তাদের হাতে থাকা শক্তিশালী সামরিক সরঞ্জাম নিয়ে তেল আবিবকে লক্ষ্য করে এবার চূড়ান্ত আঘাত হানতে চলেছে ইরান। মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা তুঙ্গে, তখনই সামনে এসেছে নতুন এক খবর। ইরানের বিপ্লবী গার্ডের এক শীর্ষ কমান্ডার জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি এখনও সক্রিয়ভাবে বিবেচনাধীন আছে। এই পদক্ষেপ বিশ্বজুড়ে তেলের বাজারে মারাত্মক প্রভাব ফেলতে পারে। প্রতিদিন প্রায় 20% বৈশ্বিক তেল সরবরাহ এই প্রণালী দিয়েই হয়ে থাকে। এই হুমকি এমন এক সময় এলো যখন ইসরায়েল ইরান হামলা পাল্টা হামলায় গোটা বিশ্ব কাঁপছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইরানের হুমকি সরাতে হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার রাতে ইরান ইসরায়েলের উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় তাদের অন্তত 78 জন নিহত হয়েছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের 3 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। এই রক্তক্ষয়ী ঘটনার সূত্রপাত হয়েছিল ইসরায়েলের একটি হামলায়, যেখানে 3 জন ইরানি সামরিক কমান্ডার নিহত হয়েছিলেন। এর জবাবে ইরান তার সামরিক ঘাঁটি ও পরমাণু স্থাপনায় হামলার প্রতিশোধ নিতে একযোগে শত শত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছিল। ইরানের বিপ্লবী গার্ডের সিনিয়র কমান্ডার সর্দার ইসমাইল কৌসারি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত আমাদের হাতে এবং জাতীয় স্বার্থেই আমরা সঠিক পদক্ষেপ নেব। এই ঘোষণা থেকে বোঝা যায় ইরান তার অবস্থানে অনড়। জাতিসংঘে ইরানের প্রতিনিধি এই হামলাগুলোর নিন্দা জানিয়ে বলেছেন, আমরা আত্মরক্ষার অধিকার রাখি এবং এটি ছিল প্রতিক্রিয়ার অংশ। এই সংঘাত এখন শুধু আঞ্চলিক সীমায় সীমাবদ্ধ নেই। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে এবং দুই পক্ষকে সংযম দেখানোর অনুরোধ করেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে, যার প্রভাব পড়বে বিশ্বের প্রায় প্রতিটি দেশের অর্থনীতিতে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকলেও উভয় পক্ষের পক্ষে যুদ্ধবিরতির কোনো সুনির্দিষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। এই উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে। তবে দুই দেশের নেতারা এখনও নিজেদের অবস্থান থেকে এক চুলও সরেননি। এই সংঘাতের পরিণতি কি হতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে জল্পনা কল্পনা। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কি শেষ পর্যন্ত একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে সংঘাত থামবে? এই প্রশ্নই এখন সবার মুখে মুখে।
ইরানের খাতাম আল আম্বিয়া এয়ার ডিফেন্স ঘাঁটির এক শীর্ষ সামরিক কমান্ডার জানিয়েছেন, গত কয়েক ঘন্টায় ইরান ভূপাতিত করেছে 10টি ইসরায়েলি সামরিক বিমান। দেশ জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রতিরক্ষা ইউনিট থেকে একযোগে গুলি চালিয়ে এসব আকাশযান ধ্বংস করা হয় বলে জানা গেছে। মেহের নিউজের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এই ঘটনার পরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে বিস্তারিত অবহিত করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যদি আমরা আত্মরক্ষা না করতাম তাহলে প্রতিদিন আমাদের বিজ্ঞানী, নাগরিক এবং ভূমি আক্রান্ত হতো ইসরায়েলের হাতে। তারা যুদ্ধের নিয়মকানুনও মানে না, কিন্তু আমরা দেখিয়েছি আমরাও প্রস্তুত এবং আমরা শক্তিশালী। তিনি আরও বলেন, এই আগ্রাসনের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা দেশের প্রত্যক্ষ মদত। যারা বিশ্বজুড়ে মানবাধিকারের কথা বলে তারাই আজ ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে শক্তি যোগাচ্ছে, অস্ত্র দিচ্ছে। ইরানি প্রেসিডেন্ট জানিয়েছেন, ইসরায়েলের কথিত স্টেলথ ও অভেদ্য যুদ্ধযান ধ্বংস করে ইরান প্রমাণ করেছে যে তারা আর পেছনে নেই, তারা আগ্রাসনের জবাব দিতে জানে। তিনি হুঁশিয়ার করে বলেন, যদি ইসরায়েল আবার এমন হামলার সাহস দেখায় তবে এর চেয়েও কঠিন এবং বিধ্বংসী প্রতিক্রিয়া পাবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শান্তির প্রত্যাশা জানাই। তিনি আরও জানান, হজ থেকে ফিরে আসা ইরানি হাজিদের সহায়তায় পাকিস্তান প্রস্তুত এবং তিনি ইরানের সর্বোচ্চ নেতার প্রতি শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। মধ্যপ্রাচ্যের আকাশে এখনো ছড়িয়ে আছে বারুদের গন্ধ। প্রশ্ন একটাই, এটা কি শুধুই প্রতিক্রিয়া নাকি আরো বড় কিছু আসন্ন? সময়ই বলবে। তবে স্পষ্ট, ইরান আর চুপ থাকবে না, আর ইসরায়েলকেও এবার মূল্য চুকাতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আগ্রাসন বন্ধে এখনই ইসরায়েলকে রুখে দিতে হবে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন তিনি। সেই ফোন আলাপে উঠে এসেছে ইসরায়েল ইরান উত্তেজনার সর্বশেষ পরিস্থিতি, পাশাপাশি অঞ্চল জুড়ে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে উদ্ভূত নানা সংকট। এই সময় প্রেসিডেন্ট এরদোয়ান স্পষ্ট ভাষায় জানান, ইসরায়েল বিশেষ করে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার এখন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তার ভাষায়, ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলা সেই হুমকির নতুন প্রমাণ। এরদোয়ান জোর দিয়ে বলেন, সেই আগ্রাসন বন্ধ করতে হলে এখনই ইসরায়েলকে রুখে দিতে হবে। তিনি আফসোস করে বলেন, বিশ্ব সম্প্রদায় ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব ও সহিংসতার বিরুদ্ধে নীরব থেকেছে, আর সেই নীরবতাই আজ ইসরায়েলের বেপরোয়া আচরণকে আরো উৎসাহিত করেছে। তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান, ইরানের ওপর এই হামলা এমন এক সময় ঘটেছে যখন আমেরিকা ও ইরানের মধ্যে পারমাণবিক সমঝোতা নিয়ে আলোচনা চলছিল। তার মতে, ইসরায়েলের এই পদক্ষেপ শান্তি প্রচেষ্টাকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা। তিনি সতর্ক করেন, এ ধরনের আক্রমণে পারমাণবিক ঝুঁকি তৈরি হয়েছে এবং এতে বোঝা যাচ্ছে ইসরায়েল শুধু আঞ্চলিক নয়, পুরো বিশ্ব নিরাপত্তার জন্যই এক ধরনের দায়িত্বহীন হুমকি হয়ে উঠেছে। সবশেষে এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্য নতুন করে আরেকটি বড় সংকট সহ্য করতে পারবে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যে কোনো বড় সংঘাত এই অঞ্চলের শরণার্থী স্রোত ও অনিয়মিত অভিবাসনের ঢেউ তুলতে পারে। তাই তিনি আহ্বান জানান, পারমাণবিক ইস্যুটি অবশ্যই কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। প্রেসিডেন্ট এরদোয়ান ফোনে ইরানের প্রেসিডেন্টের সাথেও কথা বলেছেন। এক বিবৃতিতে এরদোয়ানের কার্যালয় আরও জানায়, তিনি ইরানের প্রেসিডেন্টকে আরও বলেছেন, গাজায় যে গণহত্যা চলছে তা থেকে দৃষ্টি ফেরাতেই ইরানে হামলা চালিয়েছে নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরমাণু আলোচনা ভুন্ডুল করতে চান বলেও মনে করেন এরদোয়ান। এছাড়া এরদোয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে জানিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে একমাত্র পথ হল পারমাণবিক আলোচনা। তিনি ট্রাম্পকে বলেন, তুরস্ক বিশ্বাস করে চলমান সংকটের কূটনৈতিক সমাধানের জন্য পারমাণবিক আলোচনার পথই সবচেয়ে কার্যকর এবং যুক্তরাষ্ট্রের এই দৃষ্টিভঙ্গিকে আঙ্কারা সমর্থন করে। তুরস্ক এই অঞ্চলে অনিয়ন্ত্রিত উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি ঠেকাতে নিজস্ব ভূমিকা পালনে প্রস্তুত রয়েছে। দুদিন ধরে পাল্টাপাল্টি সংঘাতের পর উত্তেজনা আরও বাড়ছে ইরান ও ইসরায়েলের মধ্যে। শনিবার মধ্যরাতে ঝাঁকে ঝাঁকে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিব ও হাইফা নগরীকে নিশানা করেছে। বেশ কয়েকজন হতাহতের খবর দিয়েছে সংবাদ মাধ্যমগুলো।
শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো ইরানের হামলায় ইসরায়েলের বাতিয়াম শহরে খোঁজ মিলছে না ৩৫ জনের। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে এবং এমন শঙ্কার মধ্যেই তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এর আগে ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে বিমান হামলা চালানোর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। লক্ষ্যবস্তু করা হয়েছে সাহরান তেলক্ষেত্র। তেহরানের একই এলাকায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও একটি ভবনে ইসরায়েলের আরেকটি হামলার খবর জানা গেছে। ওই ভবনে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা দপ্তরের কার্যালয় রয়েছে। সবশেষ ইরানের তেল ও জ্বালানি স্থাপনায় হামলা করেছে ইসরায়েল। এমন হামলা আরও বাড়লে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি বলছে, পরিস্থিতির উন্নতি না হলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে এবং এটাই হতে পারে তেহরানের চূড়ান্ত প্রতিক্রিয়া। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনায় আছে বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী হল ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত একটি সংকীর্ণ পানিপথ। এর মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর বেশিরভাগ তেল রপ্তানি হয়। এর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তেহরানের তেল রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান এই প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল। ইসরায়েল হামলা চালালে পাল্টা আক্রমণ আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। অন্যদিকে ইসরায়েল বলছে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এ বিষয়ে এক বিবৃতিতে ইরানের IRGC জানিয়েছে, ইসরায়েল এমন সব স্থাপনায় আঘাত হেনেছে যেগুলো যুদ্ধ বিমান চালানোর জ্বালানি উৎপাদন এবং বিদ্যুৎ সরবরাহে জড়িত। একই বিবৃতিতে ইরান দাবি করেছে, ইসরায়েলের আক্রমণের সময় তারা তাদের নিজস্ব আকাশসীমায় অন্তর্ভুক্ত অঞ্চলগুলোতে ৩টি ক্রুজ মিসাইল, 10টি ড্রোন এবং আরও বহু ক্ষুদ্র আকারের হামলাকারী ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। বিবৃতিতে IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরানের প্রতিরোধমূলক আক্রমণ আরও জোরালো ও বিস্তৃত হবে। ঈদের আগে ৪ জুন জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন ইস্যুতে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে হয়েছিল। সভাটি মূলত ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সরকারের উপর চাপ তৈরির অংশ হিসেবেই আয়োজন করা হয় বলে মনে হয়েছে। বিএনপির প্রথম সারির কয়েকজন নেতা ছাড়াও সমমনা প্রভাবশালী বুদ্ধিজীবীরা এতে অংশ নেন। সবাই প্রায় অভিন্ন কণ্ঠে ডক্টর ইউনূস সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার পাঁয়তারা করছেন বলে অভিযোগ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের কি কি সর্বনাশ হবে তা তুলে ধরেছিলেন। কঠোর ভাষায় তীরে বিদ্ধ করে সরকারকে একহাত নেন কয়েকজন আলোচক। আলোচনায় জুলাইয়ে বিএনপি মাঠে নামলে ডক্টর ইউনূস সরকার পালানোর পথ পাবে না বলেও হুঁশিয়ারি দেন কেউ কেউ। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ৩ মাসের মধ্যে নির্বাচন করতে পারলে ইউনূস সরকার ১০ মাসেও কেন পারলেন না সে প্রশ্ন তোলেন দু একজন। আমি বলেছিলাম ভিন্ন কথা। হুমকি ধমকি দিয়ে সরকারের সঙ্গে দূরত্ব না বাড়িয়ে আলোচনার মাধ্যমে নির্বাচনের সময় নিয়ে সৃষ্ট সংকটের সমাধান করতে বলেছিলাম। এটাও বলেছিলাম প্রয়োজনে জাতির অভিভাবক গণতন্ত্রের মা হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক্ষেত্রে কাজে লাগানোর জন্য। মঞ্চে বসা অনেক হেভিওয়েটকে দেখলাম খালেদা জিয়াকে কাজে লাগানোর প্রস্তাবে ভ্রুকুটি করতে। আমি যেন বাস্তবতা বিবর্জিত প্রস্তাব করে বসেছি। ৪ জুন থেকে ৭ জুন, মাঝে ব্যবধান ৩ দিনের। ঈদ উল আজহা উপলক্ষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতারা শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলেন অসুস্থ মজলুম নেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায়। তখন তিনি সিনিয়র নেতাদের কাছে জানতে চান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে এত দূরত্ব তৈরি করা হলো কেন? তিনি নেতাদের উদ্দেশ্যে বলেন, এই সময় কোনো বিষয় নিয়ে রাজপথে যাওয়া ঠিক হবে না। যত সমস্যাই থাকুক আলোচনায় বসে সমাধান করতে হবে। ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিলে দৃশ্যপট কি হবে সেটাও মাথায় রাখতে বলেন অভিজ্ঞতা ও প্রজ্ঞায় ঋদ্ধ নেত্রী। স্থায়ী কমিটির নেতাদের এই সাক্ষাতের পরদিন রোববার খালেদা জিয়া তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও কথা বলেন। এরপর ৯ জুন সোমবার রাতে স্থায়ী কমিটির জরুরি সভা হয়। এই সভা থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠককে স্বাগত জানানো হয়। চূড়ান্ত হয় ১৩ জুন সকালে দুজনের মধ্যে বৈঠক হবে। ১০ জুন দুপুরে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি লন্ডনে অনুষ্ঠেয় বৈঠককে এই
এই সময়ের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইভেন্ট বলে মন্তব্য করেন। মির্জা ফখরুল সেদিন বলেছিলেন, আমি মনে করি জাতীয়ভাবে ও আন্তর্জাতিকভাবেও এর গুরুত্ব অনেক। এই মিটিংটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেক কিছু সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। এখন এটা নির্ভর করবে আমাদের নেতাদের উপর, তারা কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। আমরা আমাদের দলের তরফ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অথরিটি দিয়েছি, তার সাফল্য প্রার্থনা করছি। আগের প্রেক্ষাপট সবার জানা, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিএনপি সহ তাদের সমমনা বিভিন্ন দল। 28 মে রাজধানী নয়াপল্টনে তারুণ্যের বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বেশ কঠোর ভাষায় উচ্চারণ করেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে, নির্বাচন ডিসেম্বরেই হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ঐতিহাসিক অভ্যুত্থানের পর এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেশের অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ। ভয়ঙ্করভাবে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিও এতটা খারাপ থাকে না যতটা খারাপ করে দিয়েছে 16 বছরের লাগামহীন লুটপাটতন্ত্র। এরই মধ্যে 6 জুন ঈদ উল আজহার আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন, জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার প্রধানের এই ঘোষণা বিএনপি মেনে নিতে পারেননি। এ নিয়ে দলটির নেতারা প্রকাশ্যেই অসন্তুষ্টির কথা জানান। বক্তব্যের ভাষা নিয়েও লিখিত প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে দলটি। প্রসঙ্গত একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করতে চাই। 10 জুন ঈদ শুভেচ্ছা বিনিময়ে বিএনপি মহাসচিব সজ্জন ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়েছিলাম। তিনি যে সোফায় বসে দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন, ঠিক তার মাথার উপর ফ্রেমে বাঁধানো একটি ছবিতে চোখ আটকে গেল। এর আগে বহুবার তার বাসায় গেলেও এই ছবিটি আমার নজরে পড়েনি। ছবিটিতে মির্জা ফখরুল একজনকে ফুলের তোড়া দিয়ে হাস্যোজ্জ্বল মুখে শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি আর কেউ নন, ডক্টর মোহাম্মদ ইউনূস। ছবিটির দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম, দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা যাকে সম্মান দিতে মাথার উপর স্থান দিয়েছেন, তাকে দলেরই কোনো নেতা কতটা নিকৃষ্ট ভাষায় আক্রমণ করে চলেছে। সোশ্যাল মিডিয়ায় ডক্টর ইউনূস যে কত খারাপ, সুদখোর ও ক্ষমতালোভী তা প্রমাণ করার জন্য নোংরা ভাষা প্রয়োগের প্রতিযোগিতায় নেমেছেন। স্থায়ী কমিটির এক নেতার ভাষায় ডক্টর ইউনূস ফ্যাসিবাদী আচরণে শেখ হাসিনাকেও ছাড়িয়ে গেছে। আরেকজনের মতে বিএনপি 24-এর 5 আগস্ট কুকুরের মুখ থেকে উদ্ধার পেয়ে বাঘের মুখে পড়েছে। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক ঘিরেও কম নোংরামি হয়নি। বৈঠকটি যে তারেক রহমান বা বিএনপি চায়নি, ডক্টর ইউনূস বা সরকারের পক্ষের আবেদন নিবেদনে বিএনপি দয়া করে রাজি হয়েছে, এমন একটা ধারণা দিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানকে হেয় করার প্রাণান্ত চেষ্টা চোখে পড়েছে। পতিত ফ্যাসিবাদের বিশ্বস্ত দোসর কয়েকটি মিডিয়া এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে। তারা উস্কানিমূলক এমন কয়েকটি ভাষ্য ও প্রবন্ধ নিবন্ধ প্রকাশ করেছে যাতে বৈঠকটি সফল না হয়। প্রেস ক্লাবে এক আড্ডায় রসিকতা করে বলেছিলাম, ভাগ্যিস 5 দিন সংবাদপত্র বন্ধ ছিল, চালু থাকলে হয়তো ইউনূস তারেক বৈঠক ভণ্ডুলি হয়ে যেত। শেষ পর্যন্ত শান্তিপ্রিয় গণতন্ত্রকামী মানুষের বিজয় হয়েছে। বৈঠক ঘিরে দেশে বিদেশে যে কৌতূহল ও উৎকণ্ঠা ছিল, সেটার সফল সমাপ্তি ঘটেছে। জুমাবারে বিলাতের আলো ঝলমলে হোটেল কক্ষের সঙ্গে হেসেছে গোটা বাংলাদেশ। অত্যন্ত প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 1.5 ঘন্টার বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের 1 সপ্তাহের মাথায় লন্ডন বৈঠকে নির্বাচনের সময়সীমা নিয়ে কিছুটা শর্তযুক্ত নতুন ঘোষণা এলো। ধারণা করা হচ্ছে সবকিছু ঠিকমতো এগুলে ফেব্রুয়ারির 2য় সপ্তাহে ভোট হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে এমন বহু সংলাপই হয়েছে যার ফল শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে গেছে। জনগণ বারবার হতাশ হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের ফলাফল নিয়েও সংশয় ছিল। দুপক্ষ অনড় থাকলে সংকট আরও গভীর হতে পারত। দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যকার বৈঠকটি কেবল রাজনৈতিক আনুষ্ঠানিকতা ছিল না, বরং জাতীয় নির্বাচন ঘিরে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তার জবাব বা সমাধান সূত্র পাওয়ার আশা দানা বেঁধেছিল জনমনে। গত 10 মাসে ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির নেতাদের একাধিকবার কথা হলেও সরাসরি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা হলো এই প্রথম। ফলে বৈঠকটি হয়ে ওঠে রাজনৈতিক সমঝোতার এক গুরুত্বপূর্ণ টার্নিং ইভেন্ট।
এখন আলোচনা হচ্ছে ডক্টর ইউনূস ও তারেক রহমানের 1-to-1 1 ঘন্টা বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণ ছাড়া আর কি আলোচনা হয়েছে এটা জানা সহজ নয়। তবে আগামী দিনগুলোয় সরকারের পদক্ষেপের মধ্যে দিয়ে বৈঠকের প্রভাব স্পষ্ট হতে পারে। ধারণা করা হয় স্থানীয় সরকার নির্বাচনের আগে অনুষ্ঠান, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদ নিয়ে সৃষ্ট উত্তাপ, জুলাই সনদের কিছু বিষয় মতভিন্নতা, রাষ্ট্র ও সরকার কাঠামোয় সংস্কার, নির্বাচনকালীন প্রশাসন প্রভৃতি বিষয় দুজনের মধ্যে কথা হয়ে থাকতে পারে। এসব বিষয়ে ফলাফল দেখা যাবে আগামী দিনগুলোয়। দেশপ্রেমিক জনগণ শুধু নির্বাচনের তারিখ নয়, গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা পূরণে দুপক্ষের কাছেই দায়িত্বশীলতা, সংযম ও বাস্তবানুগ পদক্ষেপ আশা করে। সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাশীল পরিবেশ নিশ্চিত করা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপরিহার্য। নির্বাচনী পরিবেশ সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে জোর দেয়া বাঞ্ছনীয়। পারস্পরিক রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে দরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ঐকান্তিক ও সাহসী উদ্যোগ। বিশ্বাস করি এসব বিষয়ে লন্ডন বৈঠকে দুপক্ষই সদিচ্ছার জানান দিতে পেরেছে। নির্বাচনের সময়সীমা নিয়ে ঐক্যমত্যে পৌঁছানোর ঘটনাকে বিবৃতি দিয়ে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। দলগুলো বলেছে এর মাধ্যমে জাতি স্বস্তির বার্তা পেয়েছে। জামাতের আমির লন্ডনে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরে রমজানের আগে নির্বাচনের কথা বলেছিলেন। ফলে ফেব্রুয়ারি তাদের কাছে নতুন কিছু নয়। তবে একটি মাত্র রাজনৈতিক দলের সঙ্গে বসে যৌথ বিবৃতি দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মনে করে জামাত। তরুণদের নতুন রাজনৈতিক দল লন্ডনে ইউনূস তারেক বৈঠককে ইতিবাচক হিসেবে দেখলেও সেখানে নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণকে জুলাই অভ্যুত্থানের চেতনা পরিপন্থী বলে মন্তব্য করেছে। তারা সংস্কার ও গণহত্যাকারীদের বিচারে কাঙ্ক্ষিত অগ্রগতি সাপেক্ষে যে কোনো সময় নির্বাচনের ব্যাপারে আগেই মত দিয়েছে। লন্ডন সমঝোতায় জাতির জন্য স্বস্তির বার্তার মধ্যেও একটি মহলে অস্বস্তি দেখা দিয়েছে। পতিত আওয়ামী লীগের নতুন প্রশ্রয় কেন্দ্র সিপিবি তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে। যারা সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান দূরত্ব ও সাংঘর্ষিক পরিস্থিতির সুযোগ নিতে মুখিয়েছিল তারা হতাশ হয়েছে। এমন আভাসও মিলেছে যে জুলাইয়ে সরকারের বিরুদ্ধে বিএনপি মাঠে নামলে সে সুযোগ কাজে লাগিয়ে গণ অভ্যুত্থানে পতিত শক্তি নানা কৌশলে ভিন্ন রূপে মাঠে নামবে। আন্দোলনের তোড়ে অল্প সময়ের মধ্যে ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করতে বাধ্য হবে এমন আশা ছিল তাদের। নতুন সরকার গঠনে সৃষ্ট সংকটের সুযোগ গ্রহণের সব ছকও তৈরি হয়ে গিয়েছিল। সম্ভাব্য সেই ধরনের বিপর্যয়কর পরিস্থিতি থেকে জাতিকে রক্ষায় ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি দলের শীর্ষ নেতাদের ডিসেম্বরে নির্বাচন দেওয়ার অনড় অবস্থান থেকে সরে আসার পরামর্শ দিয়ে বিকল্প হিসেবে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সরকারের সঙ্গে সমঝোতায় উপনীত হওয়ার পরামর্শ দেন। 2 জুন রাতে গুলশানে খালেদা জিয়ার বাড়ির নামজারির কাগজপত্র পৌঁছে দিতে তার বাসভবনে যায় সরকারের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন সরকারের অন্যতম প্রভাবশালী গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ওই প্রতিনিধি দলের মাধ্যমে খালেদা জিয়া নির্বাচনের সময় ফেব্রুয়ারিতে নির্ধারণের বিষয়ে বার্তা পাঠান। ডক্টর ইউনূসের সঙ্গে লন্ডন বৈঠকের শুরুতে তারেক রহমান, বেগম খালেদা জিয়া সালাম পৌঁছান। এ সময় ডক্টর ইউনূসকে বলতে শোনা যায় তিনি অসাধারণ ব্যক্তিত্ব। যৌথ বিবৃতিতেও খালেদা জিয়াকে উদ্ধৃত করা হয়েছে। তিনি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাব করেছেন তা বাদ যায়নি। আগামী দিনেও যে কোনো সংকটে তিনি বলিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করি। তারেক রহমানও অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অভিজ্ঞতা লব্ধ। অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন বক্তব্যে এবং দলীয় নেতাকর্মীদের সাধারণ সাবধান বাণী উচ্চারণ করে তিনি প্রশংসা কুড়িয়েছেন। তবে 8000 কিলোমিটার দূরত্ব একটি বড় সীমাবদ্ধতা। তিনি দেশে ফিরে সশরীরে দলের হাল ধরলে বিদ্যমান পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে বলে আশা করা যায়। প্রজ্ঞা, বিচক্ষণতা ও দূরদৃষ্টি রাজনীতির অপরিহার্য অনুষঙ্গ। নির্বাচিত সরকারের উত্তরণ পর্যন্ত অনেক ফাঁদ থাকবে, উস্কানি থাকবে। দায়িত্বশীলতা ও বিচক্ষণতায় ছেদ পড়লে যে কোনো সম্ভাবনাময় রাজনৈতিক দলও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে, যার উদাহরণ আমাদের সামনে রয়েছে। সেই তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি কাম্য নয়।
লন্ডন বৈঠকে নির্বাচনী সময়সীমা স্থির হওয়ায় সংসদীয় ৩০০ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফল বৈঠকের পর প্রত্যাশিত প্রার্থীরা বিএনপির মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন। তারা নির্বাচনী এলাকার ভোটারদের মাঝে নিজেদের জনপ্রিয়তা প্রমাণে সব ধরনের তৎপরতা শুরু করেছেন। অবশ্য মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ, উঠান বৈঠক সহ নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এদিকে নিজেদের প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি শরিকদের আসন ছাড়ার বিষয়ে বিএনপি চিন্তাভাবনা শুরু করেছে। কয়েকটি দলের সঙ্গে বিএনপি প্রাথমিক আলোচনাও শুরু করেছে। গত শুক্রবার লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশন ভোটের সুনির্দিষ্ট তারিখ সহ এ বিষয়ে বিস্তারিত রোড ম্যাপ ঘোষণা করবে বলে জানা গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোকে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার না করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে। তার দল আগামী নির্বাচনে জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিচ্ছে। যে কোনো সময়ই নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত জানিয়ে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে। এর ফলে আমরা দীর্ঘদিন পর গণতন্ত্রে উত্তরণের একটি সুযোগ পাচ্ছি। এখন অতীতের সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির সম্ভাব্য প্রার্থীরা আগে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এর অংশ হিসেবে কোরবানির ঈদের সময় নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করেছেন। এ সময় তারা পাড়া, মহল্লা ও বাজার ঘাটে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। কোনো কোনো সম্ভাব্য প্রার্থী বাড়ি বাড়ি গিয়েও নিজে প্রার্থী ঘোষণা করে ভোট চাইতে শুরু করেছেন। তৃণমূলের সমর্থন পেতে স্থানীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ বাড়িয়েছেন। এদিকে লন্ডন বৈঠকের পর বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা আরও জোরালো হয়েছে। কেউ কেউ ঈদ শেষ করে ঢাকায় ফিরলেও ভোটের তারিখ নির্ধারিত হওয়ার খবর পেয়ে শুক্রবার রাতেই অনেকে নির্বাচনী এলাকায় চলে গেছেন। কয়েকজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা এই মুহূর্তে নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। বিএনপি ও তার শরিক রাজনৈতিক দলের সূত্রে জানা গেছে, ৩০০ আসনের প্রার্থীদের হিসাব নিকাশ এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সংসদীয় আসনগুলোর মধ্যে কতগুলো নিজের দলের জন্য রাখবেন এবং কত আসন শরিকদের ছাড় দেবেন সে হিসাবও করছেন তিনি। বেশ কয়েকজন নেতাকে তিনি নির্বাচনী এলাকায় কাজ করার ইঙ্গিত দিয়েছেন। শরিকদের কিছু সম্ভাব্য প্রার্থীর ক্ষেত্রেও তিনি একই বার্তা দিয়েছেন। শরিক দলগুলো সর্বোচ্চ সংখ্যক আসনে ছাড় পেতে তারেক রহমানের ঘনিষ্ঠজন সহ বিএনপির প্রভাবশালী নেতাদের সঙ্গে দর কষাকষি শুরু করেছে। জানা গেছে, এবারের নির্বাচনে ত্যাগী, অভিজ্ঞ ও নবীন প্রবীণদের সমন্বয়ে প্রার্থী চূড়ান্ত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রার্থীরা নির্বাচনী এলাকার জনগণ, ভোটার সহ তৃণমূল নেতাকর্মীদের কাছে কতটা জনপ্রিয় ও তার জয়লাভের সম্ভাবনার বিষয়টি জরিপ করা হচ্ছে। এদিকে বিগত দিনে বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার 15.5 বছরের দুঃশাসনকালে যেসব দল ও জোট তাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল, এমন রাজপথের সঙ্গীদের নির্বাচনী সঙ্গী হিসেবে রাখতে চাচ্ছে বিএনপি। আলাপ আলোচনা ও সমঝোতার মাধ্যমে একসঙ্গে নির্বাচনী মাঠে থাকার চিন্তা করছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলটি। এজন্য কোন আসনে কোন দলকে ছাড় দেওয়া যেতে পারে, মাঠ পর্যায় থেকে সে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে নিজ দলীয় প্রার্থীর পাশাপাশি জোটের প্রার্থীর জনপ্রিয়তাও যাচাই করা হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের রাজনৈতিক পরিবেশ অনিশ্চয়তামুক্ত হলেও নির্বাচনের মাঠে বেশ কিছু চ্যালেঞ্জ দেখছে বিএনপি। নতুন বাংলাদেশের নতুন চাহিদার প্রেক্ষাপটে বিতর্কহীন ও ক্লিন ইমেজের প্রার্থী বাছাইয়ে বেশ বেগ পেতে হচ্ছে 1.5 যুগ ক্ষমতার বাইরে থাকা দলটিকে। বিএনপির প্রার্থী বাছাইয়ে এবার 15.5 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ত্যাগী নেতারা মূল্যায়িত হবে। পাশাপাশি দলের পোর্টফোলিওধারী ও অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে। 1991, 2008 ও 2018 সালের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদেরও বিবেচনায় রাখা হবে বলে জানা গেছে। দলীয় সূত্রে আরও জানা গেছে, ডিসেম্বরে নির্বাচন মাথায় রেখে 300 আসনের সম্ভাব্য এমপি প্রার্থীদের একটি তালিকা তারেক রহমানের হাতে রয়েছে। পাশাপাশি সারা দেশে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে মাঠ গোছাচ্ছে বিএনপি। দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এখন সক্রিয়।
জনসংযোগের পাশাপাশি তারা যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে। তবে আনুষ্ঠানিকভাবে কাউকে নির্বাচনী প্রচার চালানোর কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও জানা গেছে। দলটির নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সৎ, যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী পেতে এখন থেকে নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত 24 ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন দলের মনোনয়ন প্রত্যাশীরা। নেতাকর্মীর নামে অভিযোগ, গণমাধ্যমের খবর, দলের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া, মাঠের গ্রহণযোগ্যতা, দলের প্রতি আনুগত্য ও জনগণের সঙ্গে কার কতটুকু সম্পর্ক রয়েছে তা বিবেচনায় নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে ঢাকা 16 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আমার দেশকে বলেন, সংসদ নির্বাচনে জনগণের ভাষা বুঝতে তারা নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। তারা তাদের দলের 31 দফার আলোকে দেশবাসীকে সচেতন করার চেষ্টা করছেন। প্রায় একই ধরনের মন্তব্য করেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল। আমার দেশকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মানুষ বিগত 3টি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি, আসন্ন সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। এই সুযোগ কাজে লাগানোর জন্য ঢাকা 14 আসনের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি, তাদের সমস্যার কথা শুনছি। ফেনী 1 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু আমার দেশকে বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে 2018 সালে বিশেষ পরিস্থিতিতে ফেনী 1 আসন থেকে তিনি নির্বাচন করেন। এবার যদি ম্যাডাম খালেদা জিয়া নির্বাচন না করেন তাহলে তিনি সেখান থেকে নির্বাচন করতে চান। সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে মানুষ উদ্গ্রীব হয়ে আছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা শুনে আরও বেশি উচ্ছ্বাস বেড়েছে। আমরাও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন টার্গেট ধরে এলাকায় কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের চাওয়া পাওয়া বুঝতে চেষ্টা করছি। বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ঢাকা বা নিজ এলাকা শরীয়তপুর থেকে নির্বাচন করতে চান উল্লেখ করে আমার দেশকে তিনি বলেন, দল যেখানে চাইবে সেখান থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে। বিএনপি জনগণের দল, জনগণের সঙ্গে মিলেমিশেই আমাদের রাজনীতি করতে হয়। নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আমার দেশকে বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। দলটি আন্দোলন, সংগ্রাম ও সংগঠন পরিচালনা করে নির্বাচন করার জন্য, ফলে নির্বাচনের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। তরুণ প্রবীণের সমন্বয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে জানিয়ে তিনি বলেন, বিএনপিকে দীর্ঘদিন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নির্বাচনের বাইরে রাখে, ফলে এবারকার নির্বাচনে নবীন ও প্রবীণের সমন্বয়ে প্রার্থী চূড়ান্ত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোরবানির ঈদের দীর্ঘ ছুটিকে কাজে লাগাচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন এ সময়টিতে। মনোনয়ন প্রত্যাশীরা ছুটছেন নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ঈদের ছুটিতে এলাকায় প্রাথমিক গণসংযোগ সেরে নিয়েছেন। ঈদের সময়কালে বিএনপি নেতাদের পক্ষ থেকে ভুরিভোজ, কোরবানির গোশত বিতরণ সহ গ্রামে গ্রামে দলীয় ও সাধারণ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ছিল চোখে পড়ার মতো। ঈদের ছুটির শেষ দিন গতকাল শনিবারও বেশ কিছু সম্ভাব্য প্রার্থীকে গণসংযোগ করতে দেখা গেছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।